আমরা আজ যেভাবে মীরকে দেখি, যেভাবে বুঝি, এই পুরো ব্যাপারটায় একসময় কিন্তু এমন ছিল না। আচ্ছা, কিভাবে আমরা নিশ্চিত হলাম যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে বা রোগ জীবাণুর অস্তিত্ব আছে? এর পেছনের মূল শক্তিটা হল বৈজ্ঞানিক পদ্ধতি। আর সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সিস বেকার নামে একজন দার্শনিক আমাদের হাতে ঠিক এই অসাধারণ টুলটাই তুলে দিয়েছিলেন। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই বিপ্লবটা ঘটেছিল। প্রথমে আমরা জানব বেকানের আগের যুগ কেমন ছিল, অর্থাৎ জানার পুরনো পদ্ধতিটা কি। তারপর আমরা দেখব বেকানের সেই নতুন হাতিয়ার আসলে কি। এরপর মনকে কিভাবে ভ্রান্তি থেকে মুক্ত করতে হয় তা নিয়ে তার ভাবনা জানব, এবং তারপরই আসবে আবিষ্কারের সেই আসল পদ্ধতি। আর শেষে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী শব্দ কিভাবে, যা সবকিছু বদলে দিয়েছিল, তার ক্ষমতা নিয়ে কথা বলব। বেকেনের সময় আসার আগে প্রায় ২,০০০ বছর ধরে জ্ঞানের জগতে এক ছত্র রাজত্ব ছিল একজনেরই। তিনি হলেন অ্যারিস্টটল। তার যুক্তি পদ্ধতিটা ছিল অসাধারণ, খুবই গোছানো, কিন্তু এর মধ্যে একটা বড় সমস্যাও লুকিয়েছিল। অ্যারিস্টটলের পদ্ধতির মূল ভিত্তি ছিল এই অবরোহী যুক্তি বা ডিডাকটিভ লজিক। এর নিয়মটা খুব সহজ। যদি আপনার শুরুর কথাগুলো মানে প্রতিজ্ঞাগুলো সত্যি হয়, তাহলে আপনার সিদ্ধান্তটাও ১০০% সত্যি হতে বাধ্য। ব্যাপারটা অনেকটা পাইপলাইনের মতো, একদিকে সত্যি ঢোকালে আর একদিকে সত্যিটাই বেরোবে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের যুক্তিটা দেখুন, সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস মরণশীল, একদম নিখুঁত। কিন্তু ডান দিকের যুক্তিটা দেখুন, যুক্তিটার গঠন কিন্তু একদম ঠিক আছে, কিন্তু সমস্যা হলো প্রথম প্রতিজ্ঞাটাই তো ভুল। সব পাহারাদার কুকুর তো দার্শনিক নয়, তাই সিদ্ধান্তটাও ভুল। তার মানে ডিডাকটিভ লজিক শুধু স্ট্রাকচার বা গঠনটা দেখে, ভেতরের কথাটা সত্যি না মিথ্যে তা নিয়ে এর কোনো মাথা ব্যথা নেই। আর এখানেই ছিল সবচেয়ে বড় সমস্যাটা। অবরোহী যুক্তি আপনাকে নতুন কোনো তথ্য দেয় না, যা আপনি আগে থেকেই জানেন, শুধু সেটাকেই হয়তো একটু অন্যভাবে সাজিয়ে বলে। এটা অনেকটা একটা জিগস পাজল মেলানোর মতো। ছবিটা কিন্তু বক্সের মধ্যেই দেওয়া আছে, আপনি শুধু টুকরোগুলো ঠিকঠাক জায়গায় বসাচ্ছেন। এই প্রশ্নটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমাদের হাতে থাকা একমাত্র টুলটা শুধু পুরনো জ্ঞান নিয়েই নাড়াচাড়া করে, তাহলে একদম নতুন কিছু, যা আগে কেউ জানত না, সেটা আমরা জানব কিভাবে? এই গভীর প্রশ্নটাই ফ্রান্সিস বেকনকে তাড়া করে ফিরেছিল। আর ঠিক এখানেই এন্ট্রি নিলেন ফ্রান্সিস বেকন। তিনি শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি। তিনি বুঝেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য আমাদের একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির দরকার। বেকন সেই সময়ের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানালেন। তিনি বললেন, অনেক হয়েছে পুরনোদের কথা শোনা, এবার আমাদের নিজেদের চোখে মীরকে দেখতে হবে। আর সেই লক্ষ্যে তিনি লিখলেন তার বিখ্যাত বই নোভম অর্গানাম, যার মানেই হল দ্য নিউ টুল বা নতুন হাতিয়ার। অ্যারিস্টটলের পুরনো হাতিয়ারের বদলে এক নতুন হাতিয়ার। এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু বেকনের কাছে এর অর্থ ছিল অনেক গভীর। জ্ঞান শুধু বইয়ের পাতায় জমানোর জন্য নয়, তার মতে আসল জ্ঞান সেটাই যা দিয়ে প্রকৃতিকে বোঝা যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা যায়। জ্ঞান মানেই হল ক্ষমতা, প্রকৃতির ওপর ক্ষমতা। ভাবা যায়, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে একজন মানুষ এমনটা ভাবছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞান কোনো একাকী মেধাবী মানুষের কাজ নয়, বরং এটা হবে একটা টিম ওয়ার্ক, একটা সম্মিলিত প্রচেষ্টা। ঠিক যেমন আজকের দিনে একটা বড় রিসার্চ পেপারে শয়ে শয়ে বিজ্ঞানীর নাম থাকে, বেকন যেন সেই ভবিষ্যতের ছবিটাই দেখতে পেয়েছিলেন। তো নতুন কিছু জানার আগে বেকন বললেন, আমাদের প্রথম কাজ হলো মনটাকে পরিষ্কার করা, কারণ আমাদের সবার মনেই এমন কিছু ভুল ধারণা বা পক্ষপাতিত্ব গেঁথে আছে, যা আমাদের সত্যিটা দেখতে বাধা দেয়। বেকন মনের এই বাধাগুলোকে খুব সুন্দরভাবে ৪টি ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো গোষ্ঠীর ভ্রান্তি, মানে হলো আমরা মানুষ হিসেবেই এমনভাবে তৈরি যে আমরা সব কিছুর মধ্যেই একটা নিয়ম বা প্যাটার্ন খুঁজি, যদিও হয়তো সেখানে কোনো নিয়মই নেই। দ্বিতীয়টা হলো গুহার ভ্রান্তি, মানে আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা, যা আমাদের চিন্তাকে প্রভাবিত করে। এরপর আসে বাজারের ভ্রান্তি, যা তৈরি হয় ভাষার ভুল ব্যবহার বা ভুল বোঝাবুঝি থেকে। আর সবশেষে নাট্যমঞ্চের ভ্রান্তি, মানে হলো কোনো বিখ্যাত পুরনো দর্শন বা থিওরিকে প্রশ্ন না করেই অন্ধের মতো বিশ্বাস করে ফেলা। বেশ, মন তো পরিষ্কার হলো। এবার জ্ঞান খুঁজব কিভাবে? এর জন্যও বেকন একটা সুস্পষ্ট এবং গঠনমূলক পদ্ধতির কথা বললেন। বেকনের পদ্ধতির মূল কথাটাই হল আরোহী যুক্তি বা ইন্ডাকটিভ মেথড। এর ধাপগুলো খুব সোজা। ১. কোনো রকম পক্ষপাত ছাড়া মন খুলে পর্যবেক্ষণ করুন। ২. শুধু দেখলেই হবে না, প্রশ্ন করতে হবে। আচ্ছা, এটা করলে কি হবে, অর্থাৎ পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে হবে। ৩.
যা যা দেখছেন বা পাচ্ছেন সবকিছু মেটিকুলাসলি রেকর্ড করতে হবে। আর 4, এই ছোট ছোট নির্দিষ্ট তথ্য থেকে ধীরে ধীরে একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছতে হবে। উদাহরণ হিসাবে তাপের কথাই ধরা যাক। বেকন জানতে চাইলেন তাপ জিনিসটা আসলে কি। তিনি খুব সহজ কিন্তু দারুণ একটা কাজ করলেন। 3টা টেবিল বানালেন। প্রথম টেবিলে লিখলেন সেই সব জিনিসের নাম যেখানে তাপ আছে, যেমন সূর্য, আগুন। দ্বিতীয় টেবিলে লিখলেন যেখানে তাপ নেই, যেমন চাঁদের আলো, ঠান্ডা জল। আর তৃতীয় টেবিলে লিখলেন যেখানে তাপের পরিমাণ কম বেশি হয়, যেমন প্রাণীর শরীরে তাপমাত্রা। এই কথাটা কিন্তু বেকনের পদ্ধতির একেবারেই মূল কথা। তিনি মনে করতেন প্রকৃতি বসে বসে তার রহস্য আমাদের বলে দেবে না, তাকে প্রশ্ন করতে হবে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে কথা বলতে বাধ্য করতে হবে। এটা একটা সক্রিয় পদ্ধতি, নিষ্ক্রিয় পর্যবেক্ষণ নয়। এরপর শুরু হলো আসল বিশ্লেষণ। বেকন এই 3টি টেবিলকে পাশাপাশি রেখে এমন একটা বৈশিষ্ট্য খুঁজলেন যা প্রথম টেবিলের সব উদাহরণে আছে, দ্বিতীয় টেবিলের কোনোটাতেই নেই, আর তৃতীয় টেবিলের উদাহরণগুলোর সাথে সাথে বাড়ে বা কমে। আর এই পদ্ধতিতেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে তাপ হল কোনো বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র কণার এক ধরনের গতি। কি অসাধারণ একটা পদ্ধতি! বেকনের এই নতুন পদ্ধতিটা শুধু বিজ্ঞানের জন্য একটা নতুন টুল ছিল না, এটা ছিল চিন্তার জগতে একটা রীতিমতো বিপ্লব। এটা বিজ্ঞানীদের প্রশ্ন করার ধরনটাই আমূল বদলে দিয়েছিল। অ্যারিস্টটলের জগৎ প্রশ্ন করত কেন, যেমন আগুন কেন উপরে ওঠে? উত্তর ছিল কারণ আগুনের স্বাভাবিক স্থান বা বাড়ি হলো আকাশে, তাই সে বাড়ির দিকেই ফিরতে চায়। এখানে একটা উদ্দেশ্য বা পারপাস খোঁজা হতো। কিন্তু বেকন এসে প্রশ্নটাকেই বদলে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে, তাপ কিভাবে কাজ করে? এর উত্তর ছিল একটা মেকানিজম, বস্তুকণার গতির কারণে। এই কেন থেকে কিভাবেতে সরে আসাই ছিল আধুনিক বিজ্ঞানের জন্মলগ্ন। প্রকৃতিতে কোনো কিছুর উদ্দেশ্য বা অন্তিম কারণ খোঁজার এই অভ্যাসটা বাদ দিয়ে তার পেছনের ভৌত বা তাৎক্ষণিক কারণ খোঁজার দিকে মনোযোগ দেওয়াই ছিল বৈজ্ঞানিক বিপ্লবের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা। আর এটাই আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির ভিত্তি তৈরি করে দিয়েছে। বেকনের দূরদর্শিতা এখানে শেষ নয়, তিনি আরও একটা দারুণ আইডিয়া দিয়েছিলেন। ধরুন, একটা বিষয় নিয়ে দুটো ভিন্ন থিওরি আছে, কোনটা ঠিক? বেকন বললেন এমন একটা পরীক্ষা ডিজাইন করতে হবে যার ফলাফল পরিষ্কারভাবে একটা থিওরিকে সমর্থন করবে আর অন্যটাকে বাতিল করে দেবে। এই ক্রুশিয়াল এক্সপেরিমেন্টের ধারণা আজও বিজ্ঞানের একটা অত্যন্ত জরুরি অংশ। তো বেকন আমাদের শিখিয়েছেন কিভাবে মনের ভ্রান্তি দূর করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মীরকে বুঝতে হয়। কিন্তু ভাবার বিষয় হল, আজকের এই ডিজিটাল যুগে যখন আমাদের চারিপাশে তথ্যের বিস্ফোরণ ঘটছে, তখন আমাদের মনকে কোন নতুন ধরনের আইডল বা ভ্রান্তিগুলো প্রভাবিত করছে। এই উত্তরটা বোধহয় আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।